মারিয়াদের বাড়ি যাওয়ার পর আমার মন্দিরের সাথে অনেক কথা হয়, অনেক দিন অনেক কথা হয়। ভয়েস মেসেজ থেকে আরম্ভ করে চ্যাট আমার কাছে কিন্তু এখনও জলজল করছে। কিন্তু আমার কখনো মনে হয়নি যে এগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিই, কোনো প্রয়োজন মনে করিনি। কারণ একটা মেয়ে তার ইমোশন, তার কষ্ট, তার আনন্দ সব কিছু আমার কাছে শেয়ার করছে। তো সেই সময় যদি আমি ওগুলোকে বিক্রি করতাম তাহলে মনে হয় আমার একটু ভিউজ হতো। এমনিতেই তো আমার ভিউজ নেই, তোমরা সকলেই জানো, সেটা নিয়ে অনেকেই খিল্লি ওড়ায়। তো সেই খিল্লি ওড়ানোটা হয়তো বন্ধ হয়ে যেত যদি আমি সেইগুলো নিয়ে সেই সময় সুন্দর করে করে ভিডিও ছাড়তাম। এক একদিন এক একটা করে করে বলতাম। যদিও খুব কম সময় হয়েছে কথাবার্তা, কিন্তু অনেক, সেটাও প্রচুর। রাহুলেরও অনেক কথা আমার কাছে আছে, কিন্তু আমি কখনো ওগুলো বিক্রি করে খাবো এই মানসিকতা নিয়ে চলিনি, তাই না? আর মন্দিরাকে আমি প্রথম দিনই বলেছিলাম যে তুমি কার কাঁধে মাথা রাখতে গেলে, যে মেয়েটাকে তুমি চুজ করলে সেই মেয়েটা নিজেই একটা নেমোখারাম বিশ্বাসঘাতক। তখন মন্দিরা হয়তো ভেবেছিল যে সোমা আন্টি হয়তো নিজের জন্য হয়তো এই কথাগুলো বলছে। না, আমার সোনা দিদি তো এতটা খারাপ নয়। সোনা দিদি আমাকে এত বড় উপকার করছে, আমার সমস্ত কথা আমি যা যা বলছি সেইভাবে পাবলিকের কাছে ছড়িয়ে দিচ্ছে। সোনা দিদির মতো দিদি হয়তো আর নেই। এটাই মন্দিরা তখন ভাবতো, যে আমার যা কিছু আছে, আমার মাকে অপমান, বাবাকে অপমান, সোমনাথকে অপমান, যা যা আছে, আমার শাশুড়ি, শ্বশুর, দেওর, ননদ, যেখানে যে আছে সবকে নিয়ে তাদের পেটের কথা, তাদের অসম্মান করা আমি করব। এতটাই প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছিল তখন মন্দিরা। কারণ মন্দিরার কাছে তখন রাহুল ছাড়া আর কোনো কিছুই কোনো বাস্তব বলে মনে হচ্ছিল না। তখন তার কাছে স্বপ্ন, রঙিন জগৎটাই সব থেকে বড় হয়ে দেখা দিয়েছিল। তার ফল আজকের দিনটা, কারণ আমি সরাসরি বলেছিলাম যে এইরকম একটা মেয়ের কাঁধে মাথা রাখা তোমার উচিত হয়নি। কারণ এই মেয়েটা কখনোই কোনো মানুষের ভালো কিছু করেনি, করতে পারে না। এর মন মানসিকতা অতি জঘন্য, অতি নিচু, অতি নিচু। আমি তারপরেও যখন সে বাড়ি ফিরে যায়, তারপরেও আমি ওকে কমেন্ট করেছিলাম যে কি কাণ্ড করছে, তুমি ওকে চুপ করাও। তখনও মন্দিরা কোনো কথার উত্তর দাওনি, মনে আছে? সেই কমেন্টগুলো, সেই চ্যাটটা আমার কাছে এখনো আছে, তাই না? তো আমি চাই, সবসময় চেয়েছি যে তুমি ভালো থাকো, সে তুমি যেদিকেই থাকো না কেন তুমি ভালো থাকো। যেমন এখন টিনাকেও চাই যে যেদিকেই থাকুক সেদিকে যেন মেয়েটা ভালো থাকে। কখনো তার খারাপ চিন্তা, খারাপ কামনা করিনি, এখনো, আজও করবো না, কালও করবো না। তো সেখানে দাঁড়িয়ে ও যে বিশ্বাসঘাতক, নেমোখারাম, এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। জন্মদিনে নেমন্তন্ন করে যে অপমানটা আমাদেরকে করেছিল না, আমাকে আর গীতাদিকে, সেটা আমরা কোনোদিনও ভুলবো না। কারণ একটা কি বলবো, তো একেবারে 33 বছরের কচি খুকি, তো আমাদেরও না 33 বছরের মেয়ে আছে। তো সেই মেয়েদের মুখ থেকে যদি এইরকম অপমান শুনি, তখন সেটা আমাদের কাছে কতটা কষ্টের, কতটা দুঃখের, কতটা অপমানের হয়, সেটা আমরাই বুঝতে পারি। যার সাথে হয় সে বুঝতে পারে। আজকে তুমি বলছো যে তোমাকে আমি ইমোশন বিক্রি করেছি, বলেছি আমি আমার কষ্টের দুঃখের কথা বলেছি। তোমারও অনেক কষ্টের দুঃখের কথা তুমি আমাকে বলেছো। তুমি আর সুতপা দুজনে এক নও। তুমি আর ওই ক্রিমিনাল দুটো এক নয়, বুঝেছো? তুমি এখনো অনেক কিছু চাইলে করতে পারতে, কিন্তু এখনো পর্যন্ত তুমি করনি। তবে আর থেমে থেকো না, কারণ আমরা প্রত্যেকেই চাই যে একে ওয়াইটি ছাড়া করতে। যদি সেরকম কোনো ব্যবস্থা নেওয়ার থাকে সেইটা করো। ভালো মুখে ভিডিও করে এর কিছু এসে যায় না। আজকে সারাদিনে 3টে ভিডিও করবে তোমাকে নিয়ে, এটাও তোমায় বলে দিলাম। তোমার এই ভিডিওর মূল্য তার কাছে কিছুই না, বরঞ্চ আরো আগুনে ঘি দেওয়ার মতন। তুই বলেছিস চল আরো আমি কিছু বলবো, চল তোকে নিয়ে বিক্রি করে খাবো। তুমি যেটা বলেছো না, আরো 15 দিন ধরে তুমি করে খাও। 15 দিন না, ও 25 দিন করবে দরকার পড়লে। একটু একটু করে তোমাকে খাবে। ও প্রথমে তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত তোমার কিছুকে সাপোর্ট করে মিথ্যা কথা বলতো আমাদের কাছে, যে রাহুল ওই ফ্ল্যাটে যায়নি, তুমি আর ও একা ছিলে। ফার্স্ট মিথ্যা কথাটা ওখান থেকে শুরু, কিন্তু আমরা জানতাম যে ও ওখানে ছিল। আমরা একদম 100% শিওর ছিলাম, কারণ তোমার মা ওই ভিডিওতে, যেখানে তোমার পরিবারের পুলিশ টুলিশ এলো, রাহুলের মা লোকজন নিয়ে এসেছিল, তখন কিন্তু উনি ওখানে বলে দিয়েছিলেন যে হ্যাঁ রাহুলও ছিল। তাহলে ওর মিথ্যে কথাটা আমাদের কাছে ধরা পড়ে গেছিল যে ও কতটা মিথ্যেবাদী, আর আমরা তো জানি ও কি জিনিস, তাই না? তারপরে আরেক বোন তোমার তৈরি হয়েছিল, ফারিয়া। বাবারে বাবা, আমরা প্রথম দিন থেকেই বুঝতাম যে ওই ভদ্রমহিলা মানে ফারিয়ার মা বাবা তোমাকে ঠিক পছন্দ করছে না। তোমার কাছ থেকে নেবে, তোমার পয়সায় খাবে, তোমার পয়সায় ফুর্তি করবে, সমস্ত কিছু করবে, কিন্তু তুমি ওখানে থাকো দিনের পর দিন, এটা ওরা মেনে নিতে পারছিল না। এটাও আমরা দর্শকরা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছিলাম, ভীষণ ভালোভাবে বুঝতে পারছিলাম। তখন ফারিয়ার মা আর এখন ফারিয়ার মার আকাশ পাতাল তফাৎ। তুমি যখন ছিলে তখন যেন মুখে একেবারে বিরস বদন হয়ে ঘুরে বেড়াতো ঘরের মধ্যে। ওই রান্নাটুকু, টেবিলে বসে খাওয়া, এইটুকু ছাড়া তার মুখটা দেখলেই মাথা গরম হয়ে যেত। সত্যি কথা বলতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এখন লাফিয়ে ঝাঁপিয়ে নেচে কুদে একাকার করছে তার মেয়ের চ্যানেলে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। মানুষ বড় স্বার্থপর, বেঈমান, কিন্তু সবাই নয়।
সবাই নয়। আমি সেদিনও বলেছিলাম যে কাঁধে মাথা রাখাটা তুমি ভুল মানুষকে চুজ করেছো, মনে আছে? না থাকলে পরে আমার কমেন্ট বক্স, আমার হোয়াটসঅ্যাপে সমস্তটা আছে, সমস্তটা। কিন্তু আমি তুলে দেখাবো না, কারণ সেই জিনিস, সেই মন মানসিকতা নিয়ে আমি কারোর সাথে মিশি না। এই ডাইনি বারবার আমাকে কিন্তু ছোট করতে চেয়েছে লোকের কাছে। প্রতিটা ক্রিয়েটার, প্রতিটা ভিউয়ার্স আমাকে খারাপ ভেবেছিল। এখনো হয়তো ভাবে কেউ কেউ, আমার সেটা দেখার আর প্রয়োজন নেই, কারণ আমি জানি আমি কি করেছি না করেছি। এরপরেও যদি কোনো মানুষ আমাকে ভুল বোঝে তাহলে বুঝবে, কিন্তু যদি ভাবে যে না এটা সমাধির সাথে ও গেম খেলেছে, সমাধি ইমোশনাল একটু বেশি, জানো তো, যার জন্য মানে রাগ দুঃখ ওই পুষে রাখতে পারে না, তার জন্য ইমোশনালি হয়েই বলো আর কিছুটা মন স্থির না থাকার জন্যই আমি সেই সময় একটা কাজ করে ফেলি, যেমন তুমি করেছো। তোমার ইমোশনটাকে যেমন বেঁচেছে, আমার ইমোশনটাকেও তেমন বেঁচেছে। আমার ভিউজ হয়নি এই কথাটা আমি ওকে শুধু বলেছিলাম যে আমার ভিউজ হয় না, তাই জন্য আমার মনটা খারাপ। সাথে সাথে সেটাকে এমনভাবে দর্শকদের কাছে প্রেজেন্ট করে দিল যেন ভিউজের জন্য আমি ওর সাথে মিশতে গেছি, বুঝেছো? মানুষ সেটাকেই ভেবে নিয়েছে সত্যি। আর তোমাকে নিয়ে ও যা যা কথা বলেছে, তোমার মাকে নিয়ে যা যা কথা বলেছে, যদি তুমি বলে থাকো 5, ও বলেছে 25, মানুষ কিন্তু সেটাই বিশ্বাস করে গেছে যে তুমি এগুলো বলিয়েছো, তুমিই বলেছো, তাই না? তো সেই জন্য এই মেয়েটাকে আর কোনোদিন কখনো, বিশ্বাস তো দূরের কথা, কেউ একটা কথা, মনের কথাও জানাতে যেও না। আজকে টিনাকেও এই প্রসঙ্গে বলছি, এই দিনটা মন্দিরার যেটা এসেছে না, এর থেকে খারাপ দিন আসবে তোমার, এটাও তোমাকে আমি বলে দিলাম। তবে তোমার মা বাবা, ভাই, বৌদি, এতজন মানুষ তোমার পাশে আছে। মন্দিরার কিন্তু কেউ ছিল না, মন্দিরা একাই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, কাউকে পাশে পায়নি, কিন্তু বাচ্চাটাকে ছাড়েনি। আর তুমি বাচ্চা ছেড়ে দিয়ে, শ্বশুরবাড়ির সবাইকে ছেড়ে দিয়ে বাপের বাড়িতে আছো, এইটাই একটা তোমার প্লাস পয়েন্ট। কিন্তু তুমি যা মনের কথা যা বলছো, যাদেরকে নিয়ে বলতে বলছো, যা করছো, তার রিটার্ন তুমি কিন্তু সবটাই পাবে, সবটাই পাবে। তুমিও অপেক্ষা করতে থাকো। যদি বুদ্ধি থাকে, বিবেচনা থাকে, বোধ থাকে, শিক্ষা যদি একটুও থাকে, তাহলে এখন থেকে নিজেকে সাবধান করো। আর কোনো কথা নয়, আর একটাও কথা নয়, দালাল বয়কট করো। এই দালাল বয়কট করো, এই কথা আমরা অনেক দিন ধরে বলেছি, কিন্তু কারোর মাথায় যায়নি, কারোর মাথায় যায়নি। তাই আজকে সবার আগে টিনাকে সাবধান করলাম যে এই দিন তোমার কপালেও আসবে, তুমি অপেক্ষা করতে থাকো। দিদি ভাই করে নিজের পেটের কথা, মনের কথা, বাড়ির কথা, শ্বশুর বাড়ির নিন্দা এই করতে বসে যেও না, তাহলে তোমার কপালেও এই দুঃখ নাচবে। ঠিক যেমন করে মন্দিরা দিনের পর দিন ওকে ইউজ করে করে তার ফ্যামিলিকে ছোট করেছিল, ঠিক সেরকমভাবে তুমিও তোমার পরিবারের কথা ওকে দিয়ে বলাচ্ছ। ও কিন্তু যেটুকু বলছে তার থেকে অনেক বেশি স্টোর করে রাখছে। সেই স্টোরগুলো যখন তোমার সাথেও রিলেশন থাকবে না, সেইগুলো ভাঙিয়ে 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 খাবে। দেখে জেনেও কিন্তু মানুষকে বোঝা যায়, জানো তো, ঠেকেও মানুষ শিক্ষা নেয়। তো সেই শিক্ষাটা এখান থেকে যদি মনে হয় তুমি পাওয়ার চেষ্টা করলে তো ভালো, না হলে গেল। তো যাই হোক মন্দিরা, তোমাকে একটা কথাই বলবো শেষ পর্যন্ত, আর কোনো কিছুতে ভয় পাওয়ার তোমার নেই। তোমার পাশে তোমার স্বামী আছে, তোমার বাবা আছে, তোমার পুরো পরিবার আছে। সেই কারণে ভয় আর তুমি পেও না। ও যা করছে করুক, পারলে আইনি স্টেপ নেওয়ার ব্যবস্থা করো, যেটা করলে পরে ঠিক রাস্তায় তুমি যেতে পারবে। তো চলো, এইটুকুনি তোমাকে বলার ছিল, এর থেকে বেশি কিছু আমি বলবো। তো এরপর আমি তোমাদের কাছে মন্দিরার কিছু মনের কথা একটুখানি শেয়ার করে দেবো। তোমরা যারা ওর ভিডিওটা দেখতে পাওনি বা পাবে না বা কিছু, তারা অবশ্যই একটুখানি দেখো যে মন্দিরা কিভাবে ইউজড হচ্ছে এখন। তো মন্দিরার মানসিকতা আর এই ডাইনির মানসিকতার মধ্যে কতটা পার্থক্য, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি প্রথম থেকে মন্দিরার পাশে ছিলাম, আজও আছি, কিন্তু মাঝখানে যেটুকু অংশ ও করেছে সেইটা কিন্তু আমি সাপোর্ট করিনি। তবে আমি একটা কথা বলেছিলাম, ভালো থেকো, যেদিকেই থাকো ভালো থেকো। চলো টাটা। কথা কম বল। বাবাকে নিয়ে খুব চিন্তায় আছি, মন মেজাজ ভালো নেই এই মুহূর্তে, কারণ আমি বুঝতে পারছি আগামী দিনে কি হতে চলেছে আমার সাথে, সেটা এখন থেকেই বুঝতে পারছি, যার জন্য মন মেজাজ ঠিক নেই, একটু পাজল হয়ে আছি। তার মধ্যেও তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে হচ্ছে, একরকম বাধ্য হয়ে করতে হচ্ছে বলতে পারো, কারণ ইউটিউবে কি চলছে না চলছে সবই তো দেখতে পাচ্ছি। ইউটিউব নিয়েই থাকি সারাদিন, তাই কোনো কিছুই আমার অজানা নয়। তো আজকে আমি সুতপাদি আর মারিয়াকে কিছু কথা বলতে চাই, অবশ্যই তার মধ্যে কাকিমাকেও কিছু কথা বলতে চাই। তো সবার আগে সুতপাদিকে নিয়েই বলবো কিছু কথা। কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। যাই হোক, সুতপাদি এখন একের পর এক ভিডিও করছে, আমার পুরনো দিনগুলো নিয়ে কসলাকসলি ধসলাধসলি করে ভিডিও বানাচ্ছে।
আর প্রত্যেকদিন ভিডিওতে একটা কথাই বলে যাচ্ছে, মানে একরকম বলে দেবো, এটা করে দেখিয়ে দেবো, ওটা দেখিয়ে দেবো, আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে, এটা বলে দেবো, সেটা বলে দেবো। তো সুতপাদি, তোমাকে একটা কথা বলি, তোমার কাছে যা আছে তুমি সবকিছু দেখিয়ে দাও। প্রত্যেক দিন এই একটা করে ভিডিও নামাচ্ছ, বলে দেবো, বলে দেবো, করে দেবো, দেখিয়ে দেবো, রেকর্ডিং শুনিয়ে দেবো, এই করে দেবো, এই প্রমাণ আছে, সেই প্রমাণ। তুমি তোমার কাছে যা যা আছে তুমি সবকিছু দেখিয়ে দাও, তুমি সবকিছু করে দাও, সবকিছু বলে দাও। কারণ তুমি তো আফটার অল আর্নিংটাই বোঝো, সত্যিই তুমি আর্নিংটা বোঝো, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। কারণ যে মুহূর্তে, যে সিচুয়েশনে আমি তোমার সাথে কথাগুলো শেয়ার করেছিলাম, তখন আমি অনেকটা ইমোশন নিয়ে তোমার সাথে আমার সবটা শেয়ার করেছিলাম, আমার সমস্ত ইমোশনটা তোমার উপর ঢেলে দিয়েছিলাম। আর তোমার মনের মধ্যে তখন চলছিল রেকর্ডিং করে রাখার কথা, যাতে তুমি সেটা পরে কাজে লাগাতে পারো। কিন্তু আমি সেটা বুঝতে পারিনি যে তুমি রেকর্ডিং করে রাখছো যাতে পরে সেটা কাজে লাগাতে পারো। কিন্তু আমার মনের মধ্যে তখন যা ইমোশন ছিল আমি সবটা তোমার উপর ঢেলে দিয়েছিলাম। তো তুমি তোমার কাছে যা যা আছে স্টকে তুমি সবকিছু দেখিয়ে দিতে পারো। আমি তোমাকে বলছি, শোনো, তুমি করে দেখিয়ে দাও। তোমার প্রত্যেকদিন এত এই দেবো, দেখিয়ে দেবো, বলে দেবো, শুনতে শুনতে সত্যি এবার আমি ক্লান্ত। তো তুমি তো চেয়েছিলে না যে কোনো একদিকে আমি থাকি, ভালোভাবে সংসার করি। তুমি তো বলতে আমাকে, সত্যি তুমি বলতে, যে কোনো একদিকে যা, যে কোনো একদিকে যা, তুই বাড়ি ফিরে যা, তোর ভবিষ্যৎটা ভালো হবে, বাড়ি ফিরে যা, বলতা তো। তো দেখো বাড়ি ফিরে এসেছি, সংসার করছি, তাতেও মানে সমস্যাটা কি হচ্ছে বুঝতে পারছি না। হঠাৎ করে কিছুদিন বাদে হঠাৎ করে আমার পুরনো, তোমার তো নাকি তোমার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছো, বা সুতপাদি তোমাকেই বলছি, আমাদের চ্যানেলের, আমাদের ব্লগারদের ডেইলি লাইফস্টাইলের ওপর নির্ভর করেই তো তোমরা ভিডিও বানাও, তাই না? মানে আমি প্রতিদিন যা করছি তার উপর বেস করে তুমি ভিডিও বানাবে। আমার সকাল থেকে রাত অব্দি তুমি যা যা দেখতে পাচ্ছ আমার ভিডিওতে, তার উপর বেস করে তুমি ভিডিও বানাবে। সত্যিই কি তুমি তাই করো? মানে চ্যানেলে যা হয় সেটা দেখে কি ভিডিও তুমি করো, নাকি তুমি পার্সোনাল ইনফরমেশনগুলো নিয়ে তুমি ভিডিও করো? সত্যি করে বলো তো, নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখটা রেখে নিজেকে প্রশ্ন করে দেখো তো, তুমি কি ভিডিও করো? আমাদের ডেইলি ব্লগ নিয়ে ভিডিও করো, নাকি আমাদের পার্সোনাল লাইফের ইনফরমেশন নিয়ে ভিডিও করো? একটা মেয়ে ইমোশন হয়ে একটা সিচুয়েশনে পড়ে সে তার সমস্ত ভিতরের ফিলিংস তোমার কাছে উগড়ে দিয়েছে, আর সেখান থেকে তুমি প্রত্যেকদিন একটু একটু করে নিয়ে চ্যানেলে বলতে শুরু করেছো। আর বলছো বলবো না, কিন্তু আমি কিন্তু বলিনি কিছু, আমি কিন্তু বলে দেবো। তা বলছো না কেন? তুমি কিছু বলছো না কেন? তোমার কাছে কি আছে এমন কিছু যেটা আমি এখন ভয় পাবো যে সুতপাদি যদি এটা বলে দেয়, সুতপাদি যদি শুনিয়ে দেয়, এটা যদি দেখিয়ে দেয়? আমার কি আছে তোমার কাছে? কি আছে? 3-4 মাস আগের ঘটনার কিছু রেকর্ডিং থাকতে পারে তোমার কাছে, আর থাকতে পারে একটা স্ক্রিনশট, যেটা আমার বিশ্বাসের ফলাফল, তোমাকে বিশ্বাস করার একটা ফলাফল, একটা মুহূর্ত তোমার সাথে শেয়ার করার ফলাফল। দেখিয়ে দাও। আমার অডিয়েন্স, আমার MS ফ্যামিলির সাবস্ক্রাইবার, আমাকে যারা ভালোবাসে, পুরো ইউটিউব সমাজ সবাই জানে, সবাই সবটা জানে। নতুন করে তো এমন তো না যে তুমি নতুন কিছু জানাবে, নতুন কোনো ঘটনা তুমি সামনে নিয়ে আসবে, নতুন কিছু জানাবে, এমন তো নয়। তুমি যেটা জানাবে সেটা সবাই জানে। তাহলে ওয়েট করছো কেন? অপেক্ষা করছো কেন? আর আজকে তুমি আমাকে ভিডিও করে প্রত্যেক দিন গালাগালি করে ভিডিও করছো। আর একটা কথা তোমাকে বলি, আমি যখন তোমার সাথে আমার ইমোশনটা শেয়ার করেছিলাম, আমার সমস্ত কিছু আমি যখন বলছিলাম তোমাকে, তখন কিন্তু দিদি তুমিও তোমার জীবনের অনেক কথা আমার সাথে শেয়ার করেছিলে। আমি রেকর্ডিং করিনি, আমার ফোনে অটো কল রেকর্ডিং অন থাকে, আমি রেকর্ডিং যেচে করতে যাইনি, কারণ আমার সেটা নেই, আমার তখন সেই মাইন্ড ছিল না, বা সেই আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, তো আমার সেই মাইন্ড ছিল না যে আমি এখন তোমার কথা রেকর্ড করতে বসবো। আমার ফোনে অটো কল রেকর্ড থাকে, অন থাকে। তো তুমিও তো দিদি তোমার জীবনের অনেক কষ্টের কথা আমার সাথে শেয়ার করেছিলে, করনি? তোমার জীবনের অনেক কষ্ট দুঃখ তুমি আমার সাথে শেয়ার করেছিলে, কিন্তু দেখো আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি আমার চ্যানেলে কখনো বলতে বসেছি যে, বা কখনো কমিউনিটি পোস্ট দিয়েছি, বা কখনো কোনো মানুষকে কমেন্টের রিপ্লাই দিয়েছি, বা কাউকে কোনো রকম হিংস দিয়েছি যে আমিও সুতপাদির বিষয়ে অনেক কিছু জানি, সুতপাদির লাইফের কি ঘটনা সমস্তটা আমি জানি। আমি কিন্তু কোনোদিন বলিনি। আর সেটা আমার কখনো দুঃস্বপ্নেও ভাবনায় আসে না যে সেইগুলো কখনো আমি রিভিল করবো, আমি কখনো বলবো সেটা সবাইকে। আজকে যোগাযোগ না থাকলেই যদি মানে ভালোবাসা বা ফিলিংস, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, যোগাযোগ বন্ধ রাখলে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভালোবাসা নষ্ট হয়ে যায়, সেই ভালোবাসার ক্যাথায় আগুন, সেটা ভালোবাসাই নয়, ঠিক আছে? আর আজকে তুমি ভিডিও করে প্রত্যেকদিন ভিডিও করে আমাকে গালাগালি করছো, নোংরা ভাষায় অপমান করছো, আমি নোংরা, আমি চরিত্রহীন, আমি এই, আমি সেই, আমি মানে যতটা নোংরা ভাষা ইউজ করা যেতে পারে তুমি ততটা নোংরা ভাষা ইউজ করে তুমি আমাকে বলছো। তুমি তো আমার মায়ের মতো হয়ে গেলে দিদি, একদম আমার মায়ের মতো। কারণ তোমার এখন আমাকে নোংরা মনে হচ্ছে, তোমার আমাকে, শুধুমাত্র তোমার সাথে যোগাযোগটা নেই বলে তোমার আমাকে এখন নোংরা মনে হচ্ছে। কই সেদিন নোংরা মনে হয়নি?
যেদিন আমার মানে এই বাড়ি থেকে সমস্ত ফার্নিচার বের করা হচ্ছিল, সেটা আমার চোখের সামনে আমি সহ্য করতে পারছিলাম না বলে আমি রাগ করে রানাঘাট স্টেশনে গিয়ে বসে বসে কান্না করছিলাম। কারোর ফোন রিসিভ করছিলাম না, না তোমার না তার, কারোর ফোন রিসিভ করছিলাম না। তখন তোমরা দুজনা মিলে যখন, তুমি আর সে দুজনা মিলে যখন আমার দুপাশে বসে আমাকে কান্না থামাতে বলছিলে, তখন আমাকে নোংরা মনে হয়নি? তখন আমাকে নোংরা মনে হয়নি? ফ্ল্যাটে বসে যখন তুমি, আমি আর সে তিনজনে মিলে বসে বসে কচুরি খাচ্ছিলাম, তখন তোমার আমাকে নোংরা মনে হয়নি? মনে হয়নি তখন আমাকে নোংরা? এখন তোমার আমাকে নোংরা মনে হচ্ছে শুধুমাত্র যোগাযোগ নেই বলে। এখন মনে হচ্ছে আমার চরিত্র খারাপ। তুমি যখন এই বিষয়টাকে সাপোর্ট করোই না, তোমার যখন এই বিষয়টাকে এত নোংরা মনে হয়, তোমার যখন আমি যা যা করে এসেছি সেগুলোকে তোমার যখন এতই নোংরা মনে হয়, তাহলে প্রথম দিনই কেন আমি যখন তোমাকে বললাম দিদি জানো তো এই ব্যাপার, বা আমার সাথে আমি এই সবকিছু যখন তোমাকে বললাম, সেই মুহূর্তে তুমি আমাকে নোংরা বলতে পারতে, দিয়ে ফোনটা কেটে দিতে পারতে, দিয়ে আমাকে ব্লক করে দিতে পারতে তো। সেদিন তো করোনি। সেদিন তো তুমি আমার পাশে ছিলে, প্রচুর সাহায্য করেছো, পাশে থেকেছো। ওই সময়টা যতটা হেল্প করেছো, তার সাথে তুমি আমাকে কথা বলিয়েছো, সবটা করেছো। আর আজকে যখন আমি তোমার সাথে যোগাযোগ রাখছি না, তখন বলছো আমি খারাপ, আমি নোংরা, আমি চরিত্রহীন, হ্যানা তেনা সবকিছু। আজকে আমি শুধু একটা মানুষকে ঠকিয়েছি, সেটা হচ্ছে সোমনাথ চক্রবর্তী। একটা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, তার বিনিময়ে না মা বাবা ভাই বোন দাদা দিদি বন্ধু বান্ধব প্রত্যেকটা মানুষের কাছে আমি বিশ্বাসঘাতকতা পেয়েছি। প্রত্যেকটা মানুষের কাছে আমি ঠকিয়েছি একজনকে, আর আমি নিজে ঠকেছি হাজারটা মানুষের কাছ থেকে। তোমাকে বলা এখনো শেষ হয়নি। তার একটা মানুষ স্ক্রিনশট নিতে পারে, ভবিষ্যতে সেই স্ক্রিনশটটা বিক্রি করে আমাকে নিয়ে কন্টেন্ট করবা বলে, রেভিনিউ কামাবা বলে। আজকে যখন তোমাকে কেঁদে আমি প্রচুর কথা বলেছি, আমার ইমোশনটা তোমার সাথে শেয়ার করেছি কেঁদে প্রচুর অডিও রয়েছে, প্রচুর অডিও। সেই মুহূর্তেও তুমি রেকর্ডিং করে গেছো, শুধুমাত্র ভবিষ্যতে সেই একটা করে রেকর্ডিং চ্যানেলে ছাড়বা, কিংবা ছাড়ার হুমকি দেবা, তার জন্য। দেড় কিস বাকি, ছেড়ে দাও। তবে চিন্তা করো না, তুমি তোমার লাইফের যে কথাটা আমাকে বলেছিলে না, মনে পড়ে? যে কথাটা আমাকে বলেছিলে অনেক ইমোশন দিয়ে, অনেক কষ্টে, অনেক ইমোশন দিয়ে, অনেক ফিলিংস জড়িয়ে যে তোমার লাইফের কথাগুলো আমাকে বলেছিলে, আমার প্রাণ থাকতে সেগুলো আমি বলবো না কাউকে, কারণ তাহলে তো আমি সুতপা হয়ে যাবো, তাই না? আরে সুতপার সাথে মন্দিরের কিছু তো পার্থক্য থাক, কিছু তো থাক। তুমি আর আমার মা দুজনে পুরো একরকম। যখন সব ঠিক ছিল তখন মানে আমি খুব ভালো ছিলাম, আর যখন যোগাযোগ নেই, যখন সবাই জেনে গেছে আমার সাথে যোগাযোগটা এখন তোমাদের নেই, তখন হয়ে গেছি আমি নোংরা। তখন নোংরা ছিলাম না যখন তুমি আমি সে একসাথে বসে কচুরি খাচ্ছিলাম ফ্ল্যাটে, তখন আমি নোংরা ছিলাম না। কিন্তু তুমি আবার বললে যে খাওয়া দাওয়ার পর যে আমি পাশের ঘরে গিয়ে বসছি, তোর একটু গল্প কর, তখন কিন্তু আমি নোংরা ছিলাম না, তখন কিন্তু আমি ভালো ছিলাম, তাই না সুতপাদি? মানে আজকে কোথাও কিছু নেই। আজকে বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করছি, বাবাকে এই ডাক্তার সেই ডাক্তার এখানে ওখানে দৌড়াদৌড়ি করছি। আর যেটুকু টাইম বাড়িতে থাকছি, বেশিরভাগ টাইমটা আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে কাটাচ্ছি, শাশুড়ি মায়ের সাথে রান্নাবান্না করছি, সংসারের কাজ দেখাচ্ছি, বাবাকে ট্রিটমেন্ট করাচ্ছি, ব্যাস এই আমার লাইফস্টাইল, ব্যাস এর ওপর দিয়েই চলে যাচ্ছে দিনগুলো, এইভাবেই রয়েছি। আর কোথাও কিছু নেই, সোশ্যাল মিডিয়াতেও কিছু নেই, ইউটিউবেও সবকিছু ঠিকঠাক আছে, সব ঠান্ডা আছে। এখন কোনো চ্যানেলে কোনো ভিডিও নেই, নেগেটিভ ভিডিও নেই, সব ভালো ভালো কমেন্ট পাচ্ছি, সবাই ভালো ভালো ভিডিও করছে, সবকিছু ঠিকঠাক, সবকিছু নর্মাল। ঠিক সেই মুহূর্তটা মারিয়া চুজ করলো একটা ঝড় তোলার জন্য। মারিয়া খুব ভালো করে জানিস, তুই খুব ভালো করে জানিস যে তোর সাথে আমার কেন যোগাযোগ নেই। তোর সাথে আমার সেই বিষয়ে কথাও হয়েছে ফোনে বেশ কিছুদিন আগে, যে কেন যোগাযোগ নেই, বা হ্যাঁ সোমনাথকে বলে দিয়েছে সুতপাদি যে আমি তোদের বাড়ি থেকে দেখা করতে গেছিলাম, তো তারপরে তোর সাথে মানে আমার সম্পর্ক রাখা যাবে না, বা আমাদের মধ্যে মানে আর আগের মতো হবে না, মনে হয় সম্পর্কটা দুই পরিবারের মধ্যে শেষই হয়ে গেল। তোর সাথে আমার এই কথাগুলো হয়েছে, তুই খুব ভালো করে জানিস। তারপরেও তুই হ্যাঁ উপকার নেওয়া হয়ে গেছে, বেইমান হয়ে গেছে, যোগাযোগ রাখে না, হ্যানা তেনা, রিপ্লাই দিয়েছিস কমেন্টের দেখলাম, যোগাযোগ এখন আর যোগাযোগ রাখবে না, যে খারাপ সময় পাশে ছিলাম, এখন বেঈমান, মানুষ কতটা স্বার্থপর হতে পারে, সব জেনে শুনে তুই এই নাটকগুলো করছিস, সব জেনে শুনে মানুষকে রিপ্লাইগুলো দিচ্ছিস।
এটা বুঝতাম যে তুই কিছু জানিসই না, হঠাৎ করে তোর সাথে আমার যোগাযোগ নেই, কেন নেই, কি কারণে নেই, তুই জানিসই না কিছু, তার জন্য তুই এরকম করছিস। সেটাও মনকে বুঝতে দিতে পারতাম যে মেয়েরা ও তো কিছু জানেই না যে কি হয়েছে না, তাই ওরকম করছে। তুই খুব ভালো করে জানিস তোর সাথে আমার কেন যোগাযোগ নেই, জেনে শুনে নাটক করছিস। আর শুধু ভিডিওটা দেখা হয়ে গেলে তাহলে তুমি ভিডিও করতে বসে যেও। আর একটা ভিডিওর মধ্যে, হ্যাঁ তোমাকে আমি বুঝিয়ে দিই শোনো, একটা ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত রেকর্ডিং, সমস্ত স্ক্রিনশট যা যা আছে সেগুলো একটা ভিডিওর মধ্যে কিন্তু বলো না। একটা ভিডিওর মধ্যে বললে তোমার স্টকে যা আছে সবকিছু ফাঁকা হয়ে যাবে। তোমার স্টকে কিছু রাখতে হবে, তো একটা কন্টেন্টের মধ্যে সবগুলো দেওয়াটা ঠিক হবে না, বুঝলে? আমি তোমাকে একটা বুদ্ধি দিই শোনো, তুমি একটা কাজ করো, তুমি একটা কাগজে লিখে নাও মোটামুটি তোমার কাছে যে কটা রেকর্ডিং বা স্ক্রিনশট তোমার কাছে না থাকলে না, তুমি এক কাজ করো, মারিয়ার কাছ থেকে নিয়ে নিও, ঠিক আছে? এখন তো তোমাদের দুজনের মধ্যে, বোনের মধ্যে খুব মিল, মাঝখানে অবশ্য আরেকজনের ঢুকে গেছে। তো যাই হোক, তোমরা সবাই মিলে আলোচনা করে একটা লিস্ট বানিয়ে নিও। মারিয়ার কাছেও কিন্তু বেশ কিছু ফটো রয়েছে, ঠিক আছে? তো ওই ফটোগুলো নিয়ে নিও, আর তোমার কাছে যে রেকর্ডিংগুলো আছে ওগুলো সবকিছু এক জায়গা করে একটা লিস্ট বানিয়ে নিও। মোটামুটি যে কটা রেকর্ডিং বা যে কটা স্ক্রিনশট আছে মোটামুটি তোমার 15 কন্টেন্ট হয়ে যাবে, বুঝলে? তুমি কিন্তু ভুলেও একটা ভিডিওতে বলো না, তাহলে কিন্তু তোমার একটু লস হয়ে যাবে। কারণ আফটার অল তুমি ওগুলো যত্ন করে রেখে দিয়েছো না, রোজ একটু একটু করে ছাড়বা বলে। তো তুমি একটা কাজ করো, রোজ একটু একটু করে ছাড়ো, 15 দিনে আশা করি 15টা কন্টেন্ট তোমার তৈরি হয়ে যাবে, বুঝলে? এটা তোমাকে বললাম, দেখো আমি তোমায় কত ভালোবাসি, তোমার কত ভালো বুদ্ধি দিলাম, বুঝলে? তুমি এরকম করো। কি প্রতিদিন আছে কিন্তু ছাড়বো কিন্তু, দেখিয়ে দেবো রেকর্ডিং, এই আছে সেই আছে, স্ক্রিনশট আছে, প্রমাণ আছে, কি প্রতিদিন এরকম করে ভিউ হয় নাকি? আরে ছাড়তে হবে তো, নাহলে ভিউজ হয়? পাগল। দেখিয়ে দেবো করলে কি আর ভিউ হয়? আর দেখাতে হয়, শোনাতে হয়।